স্টার্ট। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আবর্ত গতিবিজ্ঞান বা সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি, যার যেটা ইচ্ছে নিতে পারে। তাহলে প্রথম হচ্ছে কি, যে যদি কোনো বস্তুকণা একটা স্থির বিন্দু বা অক্ষের চারিদিকে ঘোরে তাহলে তার গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। যে বিন্দু চারিদিকে তুমি ঘুরছো সেটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, আর ওই বিন্দু দিয়ে যদি একটা কাল্পনিক অক্ষ নিই, পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে ওটাকে আমরা বলবো ঘূর্ণন। তাহলে এরকম একটা বৃত্ত ধরছি, এই ও বিন্দুটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, এখানে যদি একটা কাল্পনিক অক্ষ নিই তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন। আর এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, এটাকে আমরা বলবো ব্যাসার্ধ ভেক্টর অথবা দূরক গতি। তাহলে আবর্ত গতি বা বৃত্ত গতি যেটা বলছি, সেই বৃত্ত গতির ক্ষেত্রে আমাকে এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে ঘূর্ণাক্ষটা, আর এটাকে বললাম দূরক। এটা নির্দিষ্ট সময়ে একটা সময়ের বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরো এখানে ছিল এ বিন্দুতে, গেল বি বিন্দুতে, তাহলে এই যে কোণ যেটা, এটা কি বলবো কৌণিক সরণ। তাহলে থিটাটাকে আমরা বলছি কৌণিক সরণ। এখন আমি যদি এবি দূরত্বটাকে এস ধরি, দেবজিৎ আমি এবি দূরত্বটাকে এস ধরছি, থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমি থিটা সমান, আমি ট্যান থিটা সমান থিটা বলা যায় না, থিটা টেন্ডস টু 0 হলে ট্যান থিটা সমান থিটা। তাহলে এখানে থিটা সমান তুমি লিখতে পারবে, বলো এবি বাই ও এ, তার মানে এস বাই আর, এস ইকুয়াল টু আর থিটা বাই। তাহলে লেখা যেতে পারে রৈখিক সরণ সমান হচ্ছে দূরক ইনটু কৌণিক সরণ, দূরক ইনটু কৌণিক সরণ, দূরক ইনটু কৌণিক সরণ। তাহলে রৈখিক সরণ সমান দূরক ইনটু কৌণিক সরণ, এটা প্রথম সম্পর্ক। এখন বৃত্তগতিতে যদি একবার পূর্ণবৃত্ত অতিক্রম করে, একবার পূর্ণবৃত্ত যদি অতিক্রম করে তাহলে যতটা সময় লাগবে সেটাকে আমরা বলবো পর্যায়। আর একবার পূর্ণবৃত্ত যদি অতিক্রম করে তাহলে কতটা কৌণিক সরণ হবে কে বলতে পারবে? 2 পাই। তাহলে কৌণিক সরণটা হচ্ছে 2 পাই আর পর্যায়কালটা হচ্ছে t। তাহলে একবার পূর্ণবৃত্ত অতিক্রম করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। তাকে পর্যায়কাল বলে। একবার পূর্ণবৃত্ত অতিক্রম করতে যে সময় লাগবে তাকে আমরা বলবো পর্যায়কাল। আর কৌণিক সরণের হারকে কি বলা যাবে কি বলতে পারবে? কৌণিক সরণের হার, কৌণিক সরণের হারকে বলা হয় কৌণিক বেগ। তাহলে দেখো, একবার পূর্ণবৃত্ত অতিক্রম করলে তুমি যে সরণটা হচ্ছে সেটা 2 পাই, তার জন্য যে সময়টা সেটা হচ্ছে t। তাহলে কৌণিক বেগ যদি ওমেগা হয়, কৌণিক বেগ ওমেগা হলে কি লিখবো? 2 পাই বাই t। এবং এর ইউনিট লেখা হয়, দেখো কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ মানে আমি বললাম কৌণিক সরণের হার। একবার পূর্ণবৃত্ত যখন অতিক্রম করছো তখন তোমার সময় লাগছে কত? t।
সেই সময় সরণ হচ্ছে 2 পাই, তাহলে সরণ বাই সময়, তাহলে 2 পাই বাই টি, দ্যাট শুড বি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবং এই ওমেগার ইউনিটটা বলা হয় রেডিয়ান পার সেকেন্ড। মনে রাখতে হবে যে ওমেগা যেটা কৌণিক বেগ, তার এককটা হচ্ছে ওমেগা, যেটা 2 পাই বাই টি, এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখানটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনবে। প্রদীপ্ত, আমি বললাম যে বৃত্তপথে যখন বস্তু ঘুরছে তখন ঘূর্ণাক্ষ, দূরক এগুলো বলেছি, কৌণিক সরণ বলেছি, এটার যে কৌণিক অবস্থানের যে পরিবর্তন সেটা কি কৌণিক সরণ। রৈখিক সরণের সঙ্গে কৌণিক সরণের একটা সম্পর্ক বলেছি যে রৈখিক সরণ সমান দূরক ইনটু কৌণিক সরণ। এবং আমরা দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সরণের সম্পর্ক যদি বলো তাহলে রৈখিক সমান দূরক ইনটু কৌণিক। যখন আমি গতিবেগ পড়বো তখন রৈখিক গতিবেগ সমান দূরক ইনটু কৌণিক গতিবেগ। আবার যখন ত্বরণ বলবো তখন রৈখিক ত্বরণ সমান দূরক ইনটু কৌণিক ত্বরণ। এগুলো আমরা প্রত্যেককে প্রমাণ করব। তার আগে আমাদের এটা হলো কৌণিক সরণের হারটাকে কৌণিক বেগ বলেছি, কৌণিক বেগের এককটা রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, রেডিয়ান পার সেকেন্ড। কারণ অনেক সময় কি থাকে, কৌণিক বেগটা তোমার বলা থাকে যে রেভলিউশন পার সেকেন্ড, হয়তো বলা থাকলো যে এম যেটা সেটা বলা হয় রেভলিউশন পার সেকেন্ড, মানে আরপিএস বলা হয়। রেভলিউশন পার সেকেন্ড মানে ছোট হাতের আরপিএস, এটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। তাহলে যদি এম যদি বলা থাকে তাহলে কৌণিক বেগ কত হবে, তখন কৌণিক বেগ যদি বের করতে হয় ওমেগা সমান তখন লেখা যাবে 2 পাই ইনটু এন। তখন ওমেগা সমান লেখা যাবে 2 পাই ইনটু এন, যখন প্রতি সেকেন্ডে আবর্তন। এটা রেভলিউশন পার সেকেন্ড, এটা রেডিয়ান পার সেকেন্ড, দুটো কিন্তু গুলিয়ে দিলে হবে না। আবার যদি আরপিএম লেখা থাকে, ধরো লেখা আছে আরপিএম, আরপিএম মানে হচ্ছে দেখা যাবে এখানে লিখলে, হ্যাঁ আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে প্রতি মিনিটে আবর্তন সংখ্যা, প্রতি মিনিটে আবর্তন সংখ্যা। তোমাকে তো বললাম যে 60 আরপিএম, তোমাকে বলা হলো যে 60 আরপিএম, তাহলে তোমাকে কৌণিক বেগ বার করতে হবে। তখন তাহলে ওমেগা সমান কি লিখবো, 2 পাই ইনটু 60 বাই 60 রেডিয়ান পার সেকেন্ড সমান আমার আসবে দেখো 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। এই জিনিসটা খেয়াল রাখো যে ওমেগা সমান যদি আরপিএম এ দেওয়া থাকে তাহলে আরপিএম থেকে আরপিএস করব, তাহলে প্রতি মিনিট থেকে প্রতি সেকেন্ড করলে 60 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে এটা। অসুবিধা হচ্ছে বুঝতে? 2 পাই ইনটু 60 বাই 60, যদি আরপিএইচ দেয়, যদি আরপিএইচ দেওয়া থাকে তাহলে ওমেগা সমান লিখবো 2 পাই ইনটু আরপিএইচ, মানে হচ্ছে রেভলিউশন পার আওয়ার ইনটু এইট। তিনটা হলো, তাহলে রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার মিনিট আর রেভলিউশন পার ঘন্টা। এই তিনটে কার বুঝতে অসুবিধা আছে আমাকে বলো, তিনটে জিনিস নিয়ে কার। তাহলে আমাকে এখন যেটা করবো সেটা হচ্ছে ঘড়ির, মিনিটের, সেকেন্ডের আর ঘন্টা কাটার কৌণিক বেগ বের করব। তাহলে মিনিট সেকেন্ডের কাঁটা যদি বলি তাহলে সেকেন্ডের কাঁটাটা একবার পুরো বৃত্ত অতিক্রম করতে কত সময় নেবে, 60 সেকেন্ড নেবে। কৌণিক সরণ কত হবে, 2 পাই। তাহলে সেকেন্ডের কাঁটা, সেকেন্ড হ্যান্ড যেটা
তার যদি তুমি কৌণিক বেগ ওমেগা বের করো তাহলে 2π/60 হবে। 60 সেকেন্ডে একবার ঘুরছে, তাহলে 2π/60। যদি তুমি মিনিটের মিনিট হ্যান্ড করো তাহলে ওমেগা সমান কত লিখবো? 2π ইনটু 60 গুণিত 60। আর যদি আওয়ার হ্যান্ড করো তাহলে ওমেগা সমান 2π ইনটু 60 গুণিত 60 তো ছিলই, এক্সট্রা 12 দিয়ে গুণ, এবং প্রত্যেকটা ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। কারণ দেখো ঘন্টা 12 ঘন্টায় একবার ঘুরছে, তাহলে 12 ঘন্টায় যদি একবার ঘোরে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে 12 ঘন্টাটাকে সেকেন্ড করতে হবে। তাহলে 12 ঘন্টাকে সেকেন্ড করলে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখলে কোনো অসুবিধা হচ্ছে? তাহলে এটা হয়ে গেল এই তিনটে কাঁটার কৌণিক বেগ যদি বের করতে বলে তাহলে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। আর একটা কথা বলি, এই যে কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, এগুলো সব কি সায়ন্তন শুনছো? এগুলো হচ্ছে সব অক্ষীয় ভেক্টর। আমরা বলেছিলাম যে ভেক্টরের অভিমুখ কোন ঘূর্ণায়মান বস্তুর অক্ষ বরাবর ইমাজিন করা হয়। যে ভেক্টরের অভিমুখ কোন ঘূর্ণায়মান বস্তুর অক্ষ বরাবর ইমাজিন করা হবে সেটাকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। তাহলে কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ এগুলোকে আমরা অক্ষীয় ভেক্টর বলবো বা অ্যাক্সিয়াল ভেক্টর বলবো। ক্লিয়ার? তাহলে এবার আমরা রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্কগুলো দেখি। রৈখিকের সঙ্গে আমরা প্রথম যে সম্পর্কটা লিখেছিলাম সেখানে আমাদের ছিল দেখো S সমান R ইনটু থিটা। তার মানে আমরা পেয়েছিলাম রৈখিক সরণ দূরক ইনটু কৌণিক সরণ। আমি যদি এখানে T দিয়ে ডিভাইড করি তাহলে এটাকে আমি কি বলতে পারি? V is equal to R ওমেগা। তার মানে রৈখিক বেগটা দূরক ইনটু কৌণিক বেগের সঙ্গে সমান। তাই আমি লিখবো রৈখিক বেগ দূরক ইনটু কোণ। এবার এখানে যেমন আগে আমরা পড়েছিলাম তাৎক্ষণিক বেগ, যেমন পড়েছিলাম সেরকম তুমি তাৎক্ষণিক কৌণিক বেগ যদি বলো, তাৎক্ষণিক কৌণিক বেগ বলতে গেলে তখন আমাকে এরকম ভাবে করতে হবে যে ডি থিটা ডিটি মানে অতি ক্ষুদ্র সময়ে বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু যদি অতি ক্ষুদ্র সময়ে, যদি অতি ক্ষুদ্র সরণ, ওই ক্ষুদ্র সময় অবকাশে তার সরণটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে ওই মুহূর্তে যে বেগটা, সেই বেগটাকে আমরা বলবো তাৎক্ষণিক। এটাকে আমরা ডি থিটা ডিটি অথবা লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু এরকম। দেখে ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট সিম্পল এই জিনিস। লিমিট মুখটা কেমন করলো দেখো, এটা হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 মানে যদি, সোজা কথা, যে যদি সময়টা অতি ক্ষুদ্র হয় তখন ওর ক্ষুদ্র কৌণিক সরণ বা ক্ষুদ্র সময় অবকাশ, সেটার অনুপাত কি আমরা বলছি। জটিল ভাবে ভাববো না, সিম্পলি ধরে নেবো যে অতি ক্ষুদ্র সময় অবকাশে বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত কৌণিক সরণ যদি অতি ক্ষুদ্র হয় তাহলে সেই মুহূর্তে তার যে তাৎক্ষণিক, তার যে বেগটা কৌণিক বেগ যেটা, সেটাকে আমরা তাৎক্ষণিক। সোজা কথা। এবার যেটা হবে সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ নিশ্চয়ই বুঝতে পারছো, কৌণিক বেগ পরিবর্তনের হার। রৈখিক বেগ পরিবর্তনের হার যদি রৈখিক ত্বরণ হতে পারে তাহলে কৌণিক বেগ পরিবর্তনের হারটাকে আমরা কৌণিক ত্বরণ বলবো।
তাহলে কৌণিক ত্বরণের জন্য আমরা যখন দেখবো তখন কি লিখবো, আলফা যদি কৌণিক ত্বরণ হয় তাহলে আমি লিখতে পারি ω2 - ω1/t। তাহলে যদি আমি এ কে যদি রৈখিক ত্বরণ বলি তাহলে আমাকে এরকম বলতে হয়েছিল, তাহলে v2 এর জায়গায় আমি কি লিখবো, r × ω2 r × ω1/t। তাহলে r × ω2 - ω1/t সমান হচ্ছে r। তাহলে a সমান r আলফা আমরা পেলাম, a = r × আলফা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো রৈখিক ত্বরণ সমান রৈখিক ত্বরণ = দূরক × কৌণিক ত্বরণ। এই জিনিসটা আগের মতোই আবারও পাচ্ছি কিনা একবার ভালো করে দেখে নাও। রৈখিক এবং কৌণিক বেগের ভেক্টর রূপ যেটা, দেখো আমরা যখন টর্কের সম্পর্কটা করেছিলাম, টর্কের সময় বলেছিলাম দেখবে টর্ক = দূরক ক্রস বল। এইটার সময় আমরা বলেছিলাম r × p দেখ, যখন আমি ভেক্টর ফর্মে লিখছি। এখানে ভিটা কিন্তু ω × r, এটা হচ্ছে ω × r। দেখো এটা যদি উল্টো করে দাও তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু আসে, সেই জন্য এটা ভালো করে মনে রাখতে হবে যে ভেক্টর ফর্মে যদি আমাকে লিখতে হয় তাহলে v সমান হচ্ছে ω × r। এখন দেখো আমরা স্থিতিবিজ্ঞানে যে সম্পর্কগুলো পড়েছিলাম, কাইনেমেটিক্সে আমরা যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেই ফর্মুলাগুলো একবার রিকল করার চেষ্টা করব। কি কি পেয়েছিলাম মোটামুটি? এবার হচ্ছে দেখো রৈখিক গতির যে সমীকরণগুলো পেয়েছিলাম, মানে ওখানে যেটা আলফা, ওখানে যেটা এ ছিল এখানে সেটা আলফা, ওখানে যেটা এস ছিল এখানে সেটা থিটা, দুটো হলো। আর ওখানে যেটা ভি ছিল এখানে সেটা ওমেগা। তাহলে আমাদের যদি এই সমীকরণগুলো ভাবো, v = u + 18 এক নম্বর, এটা এখানে হয়ে যাবে ω2 সমান ω1 + আলফা। ওখানে ছিল দেখো v² = u² + 2as, এখানে হয়ে যাবে ω2² = ω1² + 2 আলফা থিটা। ওখানে যেটা ছিল s = ut + ½ এখানে হবে দেখো থিটা = ω1t + ½ আলফা। এই তিনটে সমীকরণ আমাকে দেখতে হবে। জাস্ট যখন অঙ্ক করবো আমাকে এগুলোকে কম্পেয়ার করে করে ওই পার্টিকুলার সিচুয়েশনগুলোকে ধরে দিতে হবে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ অভিকেন্দ্র বলটা আমরা পড়বো। যে বৃত্তপথে যখন কোনো বস্তুকণা সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে, বৃত্তপথে যখন কোনো বস্তুকণা সমকৌণিক বেগ নিয়ে ঘুরবে তখন তার উপর সর্বদা তার গতির সঙ্গে লম্বভাবে কেন্দ্র অভিমুখে একটা বল কাজ করে, যে বলটাকে আমরা বলবো অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের জন্য কোনো বস্তুকণা বৃত্তপথে ঘুরবে। যেমন ধরো সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, তাহলে সূর্য চারিদিকে যদি গ্রহগুলোকে ঘুরতে হয়, গ্রহগুলো একটা অভিকেন্দ্র বল লাগবে। সেই অভিকেন্দ্র বলটা ওখানে সাপ্লাই করছে সূর্য এবং গ্রহগুলোর মধ্যে মহাকর্ষজনিত আকর্ষণ। অণু পরমাণুর ক্ষেত্রে আমরা দেখো পরমাণুর অভ্যন্তরে যখন নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে তখন আমরা জানি ইলেকট্রনগুলো বৃত্তপথে ঘুরছে, তার জন্য তার একটা অভিকেন্দ্র বল লাগবে।
সেই অভিকেন্দ্র বলটা আসছে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে তার ধনাত্মক আধান, বাইরের কক্ষপথের যে ইলেকট্রন গুলো রয়েছে তার ঋণাত্মক আধান, এদের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বল তার জন্য। সাইকেল নিয়ে তুমি যখন বৃত্তপথে যাবে তখনও তোমার বৃত্তপথে যাওয়ার জন্য একটা অভিকেন্দ্র বল লাগে, সেই বলটা দেবে কি সাইকেলের চাকার সঙ্গে মাটির যে ঘর্ষণ বল। তাহলে এইগুলো সব অভিকেন্দ্র বলের এক একটা করে এক্সাম্পল। তো আমরা এখানে অভিকেন্দ্র বলের মানটাকে নির্ণয় করি। তা আমরা ধরছি যে একটা বস্তুকণা আর ব্যাসার্ধে বৃত্তপথে ভি সমদ্রুতি নিয়ে ঘুরছে। কোন এক মুহূর্তে তার অবস্থানটা হচ্ছে এই বিন্দু, এবং এই বিন্দুতে তার যে গতির অভিমুখ সেটা যদি আমাকে দেখাতে হয় তাহলে এই বিন্দুতে যে স্পর্শকটা আনবো সেই স্পর্শক টি সময় পর আমি ধরে নিচ্ছি যে কণাটা থিটা কৌণিক সরণ হলো এবং এটা গিয়ে বি বিন্দুতে পৌঁছাবে, এবং বি বিন্দুতে তার যদি গতির অভিমুখ দেখাতে হয় তাহলে ওখানে স্পর্শক টানতে হবে, এবং স্পর্শক টানার পর আমাকে এই জিনিসগুলো তাহলে এখানে বেগটা হচ্ছে ভি, আর এখানেও বেগটা তাহলে ভি থাকে। এখানে আমি যদি এই কোণটাকে থিটা বলি, এই কোণটা থিটা বললে এই কোণটাকে থিটা ধরতে হবে একান্তর কোণ। আবার যেহেতু এইগুলো লম্ব রয়েছে, এটা এ বি, এটাকে কিউ ধরো, এটাকে আর ধরছে, এস ধরছে। যেহেতু দেখো এই দুটো লম্ব, এই বিএস আর বিআর এই দুটো লম্ব, ভালো করে দেখো, তাহলে বিএস এবং বিআরটা লম্ব ধরছি, তাহলে লম্ব যদি হয় এটা থিটা হলে এই কোণটা থিটা হবে, এটা ভি হলে এটা হবে ভি কস থিটা, আর এদিক বরাবর ভি সাইন। ছবিটা ভালো করে দেখে নাও যে ভিটা একদিক বরাবর ভি কস থিটা, একদিক বরাবর ভি সাইন থিটা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা জানি যে থিটা যদি টেন্ডস টু 0 হয় তাহলে ভি কস থিটার ভ্যালুটা কি হচ্ছে ভি হবে, কারণ আমরা জানি cos 0 1 হয়, তাহলে থিটার ভ্যালু যত কমবে ওর ভ্যালুটা 1 এর কাছাকাছি যাবে। আর ভি সাইন থিটাটাকে আমরা লিখবো ভি থিটা। তাহলে একটা হচ্ছে ভি আর একটা ভি। এখন আমাকে একটা কথা ভাবতে হবে, এও অভিমুখে প্রাথমিক বেগ। আচ্ছা প্রথমে আমি এপি লিখবো, এটা কি? এপি অভিমুখে প্রাথমিক বেগ, এপি অভিমুখে প্রাথমিক বেগ কত ছিল বলো? ভি ছিল। আর এপি অভিমুখ, এপি বা এখানে ব্যাকেট, এখানে হচ্ছে দেখো বি আর অভিমুখে অন্তিম বেগ কত দেখাচ্ছে? ভি দেখাচ্ছে। তাহলে বেগের পরিবর্তন শূন্য। বেগের পরিবর্তনটা শূন্য। সিমিলারলি দেখো এ অভিমুখে যদি বলো প্রাথমিক বেগ শূন্য ছিল, আর অন্তিম বেগ হয়েছে দেখো ভি থিটা। তাহলে এও অভিমুখে বেগের পরিবর্তন কত হবে? ভি থিটা মাইনাস সমান হচ্ছে কত? ভি থিটা। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ যদি বলো বেগের পরিবর্তন বাই সময়, তাহলে লিখবো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময় মানে ভি থিটা বাই টি সমান দেখো ভি ওমেগা, ভি ইনটু থিটা বাই টি মানে ভি ওমেগা। ওমেগা সমান ভি বাই আর, কারণ ভি সমান আর ওমেগা যদি হয় তাহলে ওমেগা সমান ভি বাই আর লিখবো। তাহলে এখানে কি লিখবো? ভি ইনটু ভি বাই আর সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর, অথবা দেখো ওমেগা স্কয়ার আর হবে যদি ভি জায়গায় ওমেগা আছে। ভালো করে দেখো ভি ইনটু থিটা বাই টি,
থিটা বাই টি টেক ওমেগা বলছি, ওমেগার জায়গায় ভি বাই আর বসাতে পারি, অথবা ভি এর জায়গায় ওমেগা আর বসাতে পারি। তাহলে এইটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের রাশি। অভিকেন্দ্র ত্বরণ হলো, তাহলে অভিকেন্দ্র বল যদি বের করতে হয়, অভিকেন্দ্র বল যদি বের করতে হয়, তাহলে ত্বরণ এটা হলে বলটা কত হবে? কোথায় জায়গা আছে? এখানে জায়গা আছে। তাহলে বল যদি হয় অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল কত হবে? এম ভি স্কয়ার বাই আর, সমস্ত জায়গায় কাজে লাগে দেখবে, অথবা এম ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে অভিকেন্দ্র বলের কনসেপ্ট। তাহলে বলটা আমরা জানি কি, যে ভরকে যদি ত্বরণ দিয়ে গুণ করা হয়। অভিকেন্দ্র ত্বরণ কখন হচ্ছে না, বৃত্তপথে যখন বস্তু ঘুরছে তখন যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে অভিকেন্দ্র ত্বরণ যদি ভি স্কয়ার বাই আর হয়, তাহলে অভিকেন্দ্র বল বের করতে গেলে কি করতে হবে? এম ইন্টু ভি স্কয়ার বাই আর। তাহলে এটাকে আমরা অভিকেন্দ্র বল বলি। এবং এটা সবসময় কাজে লাগে দেখবে, যে অভিকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর অথবা এম ওমেগা স্কয়ার আর। এটা অভিকেন্দ্র বলের রাশিমালা হয়ে গেল। তাহলে বৃত্তপথে যদি কোনো বস্তুকণা সমদ্রুতিতে ঘোরে, তাহলে তার গতির অভিমুখের সঙ্গে লম্ব পাবে, কেন্দ্রাভিমুখী যে বল কাজ করে, সেই বলটাকে আমরা বলবো অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের জন্য ওর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে, সেটাকে অভিকেন্দ্র ত্বরণ বলছি। অভিকেন্দ্র ত্বরণের